আপনারা শুনছেন আধার 48। গভীর রাতে ধান খেতে বসে আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি ওই আকাশেই কোথাও একটা পরীদের দেশ আছে। আমার নাম সিরাজ। আমার খুব ইচ্ছে আমি পরী দেখব। ছোট থেকে এটা আমার ইচ্ছে। তবে 20টি বছর পার করে দিলাম, এখনও আমি কোনো পরীর দেখা পেলাম না। মানুষদের মুখে শুনতাম পরীরা নাকি বাঁশি সুরে দেখা দিতে আসে, তাই খুব যত্ন করে নিজে বাঁশি বাজানো শিখলাম। প্রতিদিন গভীর রাতে ধান খেতে বসে বাঁশি বাজাতে শুরু করলাম, কিন্তু কোথাও পরীর দেখা পেলাম না। আমি আকাশের দিকে তাকিয়ে ভাবতাম কোনো না কোনো দিন অবশ্যই একটি পরী আমার সাথে দেখা করতে আসবে। এভাবেই চলে যাচ্ছে দিনগুলো। একদিন রাতে ধান খেতে বসে আছি, আজ মনটা খুবই খারাপ। 3টি বছর বাঁশি বাজালাম, তারপরেও কোনো পরী আমার সাথে দেখা করতে এলো না। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার থেকে কিছুটা দূরে একটি মেয়ে বসে আছে। মেয়েটিও ঠিক আমারই মতো আকাশের দিকে তাকিয়ে আছে। মেয়েটির পরনে একটি সাদা রঙের পোশাক, তার চুলগুলো বাতাসের সাথে উঠছে। আমি নিজের জায়গা থেকে দাঁড়িয়ে মেয়েটির দিকে হাঁটা শুরু করি। আমি মেয়েটির দিকে যাচ্ছি আর ভাবছি এত রাতে এই মেয়েটি আমাদের ধান খেতে কেন বসে আছে। আমি মেয়েটির কাছে গিয়ে তাকে একটি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়েটি তখন আমার দিকে ঘুরে তাকালো আর একটি মায়াবী হাসি দিয়ে আমাকে বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা কি দেখছি? এত সুন্দর মেয়ে আমাদের গ্রামে কোথা থেকে এলো? মেয়েটির মুখে খুব সুন্দর মায়াবী হাসি, চোখের কিনারা দিয়ে খুব সুন্দরভাবে কাজল দেওয়া, দুধে আলতা গায়ের রং। হাসিটা দেখে মনে হচ্ছে আমি পাগলই হয়ে যাব। আমি মেয়েটা দেখে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকি। হঠাৎ করে আমি আমার হুঁশ ফিরে পাই মেয়েটির একটি হাসির শব্দে। মেয়েটি হাসতে হাসতে আমাকে বলছে, কি হলো, আমার দিকে আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি হুঁশ ফিরে পাওয়ার পর মেয়েটির কাছে জানতে চাই, কে আপনি, আর এত রাতে আমাদের এই ধান খেতে কি করছেন, আর আকাশের দিকে এবার তাকিয়ে আছেন কেন আপনি? মেয়েটি তখন আমাকে বলল, আপনিও তো এখানে বসে আছেন এত রাতে, আর আকাশের দিকেই তাকিয়ে আছেন। আগে আপনি বলেন আপনি কেন আকাশের দিকে তাকিয়ে আছেন। আমি তখন মেয়েটিকে বললাম, আমি তো আকাশের পরী দেখার চেষ্টা করছি, তবে আপনি কেন এখানে এসেছেন এত রাতে? মেয়েটি বলে, আপনাকে কে বলেছে পরীরা শুধু আকাশেতেই থাকে, মাটিতে থাকতে পারে না? আমি তখন বললাম, আমার দাদু দিদাদের মুখে শুনতাম পরী কিংবা জিন তারা আকাশেতেই বসবাস করে। মেয়েটি আমাকে বলা শুরু করলো, দেখুন, পরী কিংবা জিন এদের ভেতরে অনেকগুলো জাতি কিংবা গোত্র আছে। কিছু কিছু জাতির পরীরা আকাশে থাকে, কিছু কিছু জাতির পরী কিংবা জিন গভীর সমুদ্রতলে থাকে, আবার কিছু কিছু জাতি গভীর পাহাড় কিংবা জঙ্গলে থাকে। আমি তখন মেয়েটাকে বললাম, আপনি দেখছি পরীদের বিষয়ে অনেক কিছুই জানেন, এটা কি করে সম্ভব? মেয়েটি হাসতে হাসতে বলল, ধরে নিন না আমিও তাদের ভেতরেই একজন। আমি অবাক হয়ে তার কাছে জানতে চাইলাম, কি বলছেন এসব, তার মানে কি আপনিও একটি পরী? তখন মেয়েটি হাসতে হাসতে বলল, ধরে নিন না তেমনই কিছু একটা আমি বললাম, এটা হতেই পারে না। মেয়েটি বলল, কেন হতে পারে না? আমি বললাম, আপনাকে দেখে তো সাধারণ মেয়ের মতোই মনে হচ্ছে। মেয়েটি বলে, কেন মানতে পারছেন না আমি যে একটা পরী? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আমার পরীদের মতো ডানা নেই, আমি আকাশে উঠছি না, আমার হাতে জাদুর কাঠি নেই, তাই তো? আমি তখন বললাম, হ্যাঁ ঠিক তাই তো, আমার দাদু দিদার মুখে শুনেছি পরীরা আকাশে থাকে, কিন্তু আপনি তো মাটিতে বসে আছেন, আপনি পরী হতেই পারেন না। মেয়েটি তখন আমার উপরে কিছুটা রাগ করে আর বলে, ঠিক আছে, মানতে হবে না আমি একটি পরী, আপনি বসে থাকেন এখানে আর আকাশের পরী দেখার চেষ্টা করেন, আমি গেলাম, অনেক রাত হয়ে গেছে। মেয়েটি তখন আমার থেকে বিদায় নিয়ে ধান খেতে দিয়ে হাঁটা শুরু করলো। ধান খেতে ভিতর দিয়ে মেয়েটি আস্তে আস্তে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। আমি মেয়েটি যাওয়ার পরে ভাবতে শুরু করলাম, মেয়েটি সাধারণ মেয়ের মতো থাকলেও কিন্তু তার রূপ দেখে মনে হচ্ছে পরীদের থেকেও সুন্দর সে। মেয়েটির সাথে আমার এভাবে কথা বলাটা মোটেও ঠিক হয়নি। আমি ধান ক্ষেতের দিকে কয়েকবার উকিঝুঁকি মারলাম মেয়েটিকে দেখার জন্য, কিন্তু এত কম সময়ের ভিতরে মেয়েটি কোথাও একটা চলে গেল। আমি ভাবতে শুরু করলাম, কোথায় আর যাবে, হয়তো বা অন্য কোনো গ্রাম থেকে আমাদের গ্রামে বেড়াতে এসেছে। আছে, আমাদের গ্রামেই আছে, আর আমাদের গ্রামটা তো তেমন কোনো বড় না, ছোটোখাটো একটি গ্রাম, অল্প কিছু বাড়িঘর নিয়েই আমাদের এই গ্রামটি। দিনের বেলায় আমি মেয়েটির খোঁজ খবর নিব, আসলে মেয়েটি কোন বাড়িতে এসেছে। এগুলো ভাবতে ভাবতেই আমি আমার বাড়িতে চলে আসি। আমার এই পৃথিবীতে আপন বলতে শুধু আমার বৃদ্ধ বাবা। আমার মা অনেক দিন আগেই আমাদের রেখে চলে গেছে।
মা মরার পর আমি আর আমার বৃদ্ধ বাবা আমাদের এই ছোট্ট ধান ক্ষেতটার ভিতরেই ধান চাষ করে কোনোভাবে দিন কাটাচ্ছে। বাবা আমায় কথায় কথায় বলে, খোকা তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, টাকার অভাবে তো তোকে পড়াশোনা করাতে পারলাম না, কিন্তু তোকে এখন বিয়ে দিতে হবে। আমি আমার বাবাকে বলি, আমি বিয়ে করলে একটি পরী কী করব। আমি তোমাকে বলেছি না তুমি আমাকে শুধু শুধু বিয়ের কথা বলবে না। আমি যেদিন পরীর সাথে দেখা করতে পারবো তার সাথে আমি ভালোবাসার সম্পর্কে যাব, আর তাকেই তোমার এই বাড়ির বৌমা হিসাবে নিয়ে আসবো। বাবা আমার মুখে এসব কথা শুনে বলল, তোর দাদু দিদা তোকে ছোট থেকে পরীদের গল্প শুনিয়ে অনেক বড় ভুল করেছে। তোকে কতবার বলবো সিরাজ, জিন পরী বলতে কিছু হয় না রে। আমি তখন আমার বাবাকে বলতাম, তাহলে তাদের কথা পবিত্র কোরআন হাদিসে কেন এসেছে? অবশ্যই তারা আছে। বাবা তখন আমাকে বলল, হ্যাঁ মানছি তারা আছে, তবে তাদের জগৎটা আমাদের থেকে অনেকটাই আলাদা। একটি পরী কেন তোকে বিয়ে করবে? এটা কখনোই হয়নি। আমি আমার বাবাকে বলি, যেটা কেউ করতে পারেনি সেটা আমি করে দেখাবো। তোমার এই বাড়িতে একটি পরী বউ হয়ে আসবে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। সেদিন রাতেও আমি আমাদের ধান খেতে এসে বসে থাকি, কিন্তু কেন জানি না আজকে আমি আকাশের পরীকে না, মাটিতে থাকা সেই মেয়েটির খোঁজ করছি। দিনের বেলাতে আমি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে সেই মেয়েটির খোঁজ করেছি। আমাদের গ্রামে সেই মেয়েটি বেড়াতে আসেনি। তাহলে আসলে সেই মেয়েটি কে? মেয়েটি তো গতকাল রাতে আমাকে বলেছিল সে একটি পরী। তাহলে কি আমি ধরে নেব সে আসলেই পরী? কিন্তু তার তো পরীদের মতো কোনো ডানা নেই, সে কি করে পরী হতে পারে? এগুলোই ভাবছিলাম আর মেয়েটিকে খুঁজছিলাম চারিপাশে। সেদিন রাতের অনেক গভীর হয়ে যায়, কিন্তু মেয়েটি আমার সাথে দেখা করতে আসে না। আমি ভাবলাম হয়তোবা মেয়েটি চলে গেছে আমাদের গ্রাম ছেড়ে, আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। আজকে বরঞ্চ এখান থেকে চলে যাই। এভাবে 15টি দিন পার হয়ে যায়। আমি প্রতিদিন রাতে আমাদের ধান খেতে বসে থাকি। আমার মনটা এখন খুবই খারাপ থাকে। আমি এখন আর পরীর সন্ধান করি না, আমি চারিপাশে খুঁজি সেই মায়াবী মুখটি যাকে আমি সেদিন রাতে দেখেছিলাম। আমি জানি আজও সে আসবে না, তাই মন খারাপ করে বাড়ির পথে হাঁটা দেব। ঠিক তেমন সময় আমার পেছন থেকে কেউ একজন বলে উঠল, কি হলো গো, চলে যাচ্ছেন কেন? আকাশের পরী দেখবেন না? আর কিছুক্ষণ বসে থাকেন, পেলে পেতেও পারেন তার দেখা। আমি পিছনে ঘুরে তাকিয়ে দেখি এটা তো সেদিন রাতের ওই মেয়েটি। আমি মেয়েটিকে বলি, মোটেও না, আমি আকাশের দিকে তাকিয়েছিলাম না। আসলে বলতে গেলে আমি কিছুদিন যাবৎ আপনাকেই মনে মনে খুঁজছিলাম। মেয়েটি বলল, কেন? আমাকে কেন খুঁজছেন আপনি? আমি তো আপনাদের মতোই মানুষ, আমি তো পড়ি না, আমি তো আকাশের পড়ি না। আপনি তো আকাশের পরে দেখতে চান, আপনি কেন আমাকে খুঁজতে যাবেন? আমি বললাম, আপনি কি আমার উপরে রেগে আছেন? সত্য কথা বলতে আমি আপনাকে অনেক দিন যাবৎ খুঁজছি, এই গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে খুঁজেছি, কিন্তু আমি কোথাও আপনার কোনো খোঁজ পাইনি। আপনি কোথায় এসেছেন, কার বাড়িতে এসেছেন, আমি কিছুই জানি না। মেয়েটি উত্তরে আমাকে বলে, আপনাকে আমি কি করে বোঝাবো? আমি আপনাদের মতো মানুষ না, আমি আসলেই একটি পরী। আমি মেয়েটিকে বলি, কেন আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন বারবার? আপনি আপনার আসল পরিচয়টা আমাকে দেন না দয়া করে, আমার জানতে খুব ইচ্ছে করছে। মেয়েটি বলে, আপনি কেন বুঝতে চাচ্ছেন না বলেন তো? ঠিক আছে, আপনার ধারণা মোতাবেক পরীদের ডানা আছে, পরীরা আকাশে উঠতে পারে, তাদের হাতে একটি জাদুর কাঠি থাকে, তাই তো? আমি বলি, হ্যাঁ, ছোট থেকে তো আমি এমনটাই শুনে আসছি। মেয়েটি তখন আমাকে বলে, ঠিক আছে, আপনি আপনার চোখ দুটো বন্ধ করেন, আমি যতক্ষণ না বলবো আপনি দয়া করে আপনার চোখ দুটো খুলবেন না। আমি বলি, ঠিক আছে। আমি মেয়েটির কথা মতো আমার চোখ দুটো বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলে, এখন আপনি আপনার চোখ দুটো খুলে ফেলেন। আমি চোখ খুলে দেখতে পাই এখন মেয়েটি আমার সামনে মাটিতে দাঁড়ানো না, মেয়েটি আকাশে উঠছে, আর তার শরীরের অন্যরকম একটি পরিবর্তন। সে এখন আর সাদা কোনো পোশাক পরে নেই, তার সাদা পোশাকের বদলে একটি টকটকে লাল পোশাক তার শরীরে। তার শরীর থেকে উজ্জ্বল আলো চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। তার পিছন দিয়ে এখন দুইটি খুব সুন্দর ডানা আছে। তার হাতে একটি জাদুর কাঠি, যেমনটা ছোট থেকে শুনে আসছি দাদুরের মুখে, পরীরা ঠিক এইরকমই হয়। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে তখন আকাশ থেকে আস্তে আস্তে উঠতে উঠতে মাটিতে এসে দাঁড়ালো, আর আমার দিকে হাসতে হাসতে বলে, কি এখন তো বিশ্বাস হচ্ছে আমি কোনো মানুষের মেয়ে না, আমি একটি পরী? আমি বললাম, হ্যাঁ বিশ্বাস হচ্ছে। তাহলে আপনি কেন কেন এতদিন মানুষের রূপে আমার সাথে দেখা করতে আসতেন? মেয়েটি উত্তরে আমাকে বলল, আমি আপনাকে অনেক দিন যাবৎ দেখছি দূর থেকে। আমি দেখি আপনি প্রতিদিন রাতে এই ধান খেতে বসে আকাশের দিকে তাকিয়ে থাকেন। আমার জানতে খুব ইচ্ছে হতো আপনি কেন এমনটা করেন। তাই আমি সেদিন রাতে মানুষ রূপে আপনার ওই পাশে বসেছিলাম।
আর আপনি যখন আমার কাছে আসলেন আমি আপনার কাছে কারণটা জানতে চাইলাম। আপনি সব কিছু খুলে বললেন। আমি বুঝতে পারলাম আপনার পরি দেখার অনেক ইচ্ছে। আমি সেদিনই আপনাকে আমার আসল রূপটা দেখাতাম, কিন্তু আমি ভাবলাম এত তাড়া কিসের, আর কিছুদিন যাক, তারপরে না হয় আমি আপনাকে পরিরূপে দেখা দেব। এভাবেই 15টি দিন চলে গেল। আমি দূর থেকে দেখতাম আপনি প্রতিদিন ধান খেতে এসে এখন আর আকাশের দিকে তাকাতেন না। আপনি ব্যাকুল হয়ে ধান খেতের দিকে তাকিয়ে থাকতেন। আপনি কাউকে খুঁজতেন। কারণটা কি? এখন কি আপনার পরি দেখার ইচ্ছেটা চলে গেছে? উত্তরে আমি তাকে বলি, না, বিশ্বাস করেন, আমি এতদিন যাবৎ আপনাকেই খুঁজেছি। আমি জানি না আপনার সাথে কথা বলতে আমার কেন এত মন চাইতো। আমার মনে চাইতো আমি আপনার সাথে আরেকটিবার দেখা করতে পারতাম। এই ইচ্ছেতেই আমি এখানে এসে বসে থাকতাম। কিন্তু আমি জানতাম না আপনি যে একটা পরী। কেন জানি না, আপনার ওই মায়াবী মুখটা আমি সেদিনের পর থেকে আর ভুলতে পারিনি। পরীটি আমার কাছে আমার নাম জানতে চাইল। আমি তাকে বললাম, আমার নাম হচ্ছে সিরাজ। আমার বাবারই এই ধান ক্ষেত। আমি দিনের বেলাতে বাবার সাথে এই ক্ষেতেই কাজ করি, আর রাতের বেলায় বসে থাকি আকাশের পরী দেখার আশায়। পরীটি আমার কাছে জানতে চাইল, আচ্ছা সত্যি করে বলেন তো, আপনি ছোট থেকে পরী কেন দেখতে চাইতেন? ধরেন একটি পরী যদি আপনাকে দেখা দিত, তাহলে আপনি তাকে কি বলতেন? উত্তরে আমি পরীকে কি বলবো বুঝতে পারছিলাম না। আমি মনে মনে ভাবছিলাম, কি বলবো এখন আমি তো ছোট থেকেই পরী দেখতে চাইতাম একটি কারণে, আমি পরীকে ভালোবাসবো, তাকে বিয়ে করব। তাছাড়া আমি বাবাকেও কথা দিয়েছি, এই বাড়িতে কোনো মেয়ে বউ হয়ে আসলে সে একটি পরী আসবে। আমি একটি পরীকেই বিয়ে করে আমার বাবার বৌমা হিসাবে বাড়িতে নিয়ে যাব। এগুলো আমি কি করে পরীকে বলি? তখনই পরী আমাকে অবাক করে দিয়ে বলে, আপনি কি জানেন পরীরা মানুষদের মনের কথা শুনতে পারে? তার মানে কি? এখন আমি যা যা মনে মনে ভাবলাম সব কিছুই এই পরীটা শুনে গেছে। এখন কি হবে? সে তো আমার উপরে রাগ করবে, আর কখনোই আমার সাথে দেখা করতে আসবে না। এগুলোই ভাবছিলাম। পরীটা আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে দিয়ে বলল, ভয় পাবেন না সিরাজ, আমি আপনার উপরে রাগ করিনি। সবারই কোনো না কোনো ইচ্ছে থাকে। আপনারও ইচ্ছে আছে। আপনার ইচ্ছে আপনি একটি পরীকে বিয়ে করবেন। এটা তো ভুল কোনো ইচ্ছে না, বা খারাপ কোনো ইচ্ছে না। আপনার মনে এরকম ইচ্ছে থাকতেই পারে। ঠিক আছে, আমি এরপর যখন পরীদের দেশে যাব, আপনার জন্য একটি টকটকে লাল মিষ্টি একটি পরীকে ধরে নিয়ে আসব, আর আপনার সাথে বিয়ে করিয়ে দেব। কি এখন খুশি তো? আমি পরীকে বলি, আপনি খুবই ভালো মনের একটি পরী। আপনি কি আপনার নামটা আমাকে বলবেন? সে বলল, আমার নাম আয়শা পরী। মাশাল্লাহ, খুব সুন্দর নামটি আপনার, ঠিক আপনারই মতো। তো আয়শা পরী, আপনার তো ডানা আছে, আপনি তো চাইলেই মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারেন, তাহলে কেন এই মাটিতে চলাফেরা করেন আপনি? সে বলল, হ্যাঁ আমি জানি আমার ডানা আছে, তবে আমি আকাশে উঠতে মোটেও পছন্দ করি না। আমি আপনাদের মতো করে মাটিতে চলাফেরা করতে খুব ভালোবাসি। জানেন সিরাজ, আমার পরিবারে আমার আরেকটি বোন ছিল, আমারই যমজ বোন। সে আমার থেকে 10 মিনিটের বড়। সে আমার আমেনা আপু। সেও আমারই মতো মাটিতে চলাফেরা করতে খুব পছন্দ করত। কিন্তু একদিন একটা খারাপ জিন তাকে আপনাদের ধান ক্ষেতের পাশ থেকেই তুলে নিয়ে গেল। সেদিনের পর থেকে আমার বড় আপুকে আমি আর কখনই খুঁজে পাইনি। আপনি জানেন, আমাদের জিনপরিদের দেশ থেকে অনেকেই আমার আপুকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কেউ আমার আপুর কোনো সংবাদ আমাদের এনে দিতে পারেনি। আমার বাবা মাও তাদের পুরো শক্তি দিয়ে আমার আপুকে খুঁজেছে চারিপাশে, কিন্তু ওই খারাপ জিনটি তাকে কোথায় নিয়ে গেছে কেউ বলতে পারে না। আমার বাবা মাকে বলেছে, তুমি জিনপরিদের দেশের বাইরে যাবে না। এক মেয়েকে তো হারিয়েছি, আমরা তোমাকে হারাতে চাই না। কিন্তু আমি কি করে বোঝাবো, আমি আমার আপুকে ছাড়া মোটেও ভালো নেই। তাই গভীর রাতে বাবা মার চোখ ফাঁকি দিয়ে আমি পরীদের দেশ থেকে বের হয়ে আসি। আর শেষবারের মতো আমার আপু আপনাদের এই ধান খেতেই ছিল, তাই আমি আপনাদের ধান খেতের চারিপাশে বারবার করে আমার আপুকে খুঁজি, যদি তার দেখা পেয়ে যাই। আমি তখন আয়শা পরীকে বলি, কি বলেন, কেউ আপনার আপুর কোনো খোঁজ এনে দিতে পারলো না? আপনি যদি চান তাহলে আমি একটিবার চেষ্টা করে দেখতে পারি। আয়শা পরী তখন আমাকে বলে, আমরা জিনপরীরা খোঁজ নিয়ে দেখলাম, তাও তার কোনো সংবাদ এনে দিতে পারলাম না। আর আপনি একটি সাধারণ মানুষ হয়ে চেষ্টা করতে চাচ্ছেন, আপনি কি করে পারবেন? আমি তখন পরীকে বলি, আমি একা না, আমার ছোটবেলার একটা বন্ধু আছে। সে এখন বর্তমান অনেক বড় একটি মাদ্রাসার প্রধান শিক্ষক। আমরা দুই বন্ধু হলেও ভাইয়ের থেকে কম না। আমি শুনেছি আমার বন্ধুর সাথে নাকি একটি জিন সওদাগরের খুব ভালো সম্পর্ক। সে আমাকে বলেছে, আপনি জানেন আমার বন্ধু আমাকে ভাইয়ের মতোই দেখে, আমিও তাকে বড় ভাইয়ের মতোই দেখি। সে যদি আমাদেরকে সাহায্য করে আর
তার বন্ধু জিন সওদাগরের কাছে আপনার বোনের বিষয়ে জানায়, আমার বিশ্বাস জিন সওদাগর কোনো না কোনোভাবে আপনার বোনের একটা না একটা সংবাদ এনে দিতে পারবে। তখন পরি আমাকে বলল, ঠিক আছে, তাহলে আপনি আগে আপনার বন্ধুকে গিয়ে সব কিছু খুলে বলেন। সে যদি আমার সাহায্য করতে চায় তাহলে আগামীকাল এই ধান খেতেই আপনারা দুইজন চলে আসিয়েন, আমি আপনাদের জন্য অপেক্ষা করব। এটা বলে পরি আবারও ধান ক্ষেত দিয়ে হাঁটা শুরু করলো আর আস্তে আস্তে উধাও হয়ে গেল। আমি সেখান থেকে উঠে আমার বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম আর পরের দিন সকাল সকাল বের হয়ে গেলাম পাশের গ্রামের উদ্দেশ্যে। পাশের গ্রামে থাকে আমার বন্ধু। আমার বন্ধুর নাম ফারুক। সে খুব ফরেজগার ও ইমানদার একজন ব্যক্তি। আমি ফারুকের মাদ্রাসায় গিয়ে হাজির হই আর ফারুকের সাথে দেখা করে তাকে সবটা খুলে বলি। সবটা শুনে ফারুক আমাকে বলে, দেখ দোস্ত, আমি তো সাহায্য করার কেউ না, সাহায্য করবে উপরওয়ালা। তবে আমি তোর সাথে আগামীকাল রাতে যাব তোদের ধান খেতে। আমি দেখতে চাই সেই পরীকে। আমি সেই পরীর সাথে দেখা করব আর তার মুখেই সবটা শুনতে চাই। সে সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে। সে যদি সত্য কথা বলে তাহলে আমি জিন সর্দার জুম্মনের সাথে তার দেখা করিয়ে দেব। সে চাইলেই তার বোনের খোঁজ খবর এনে দিতে পারবে। তুই জানিস সিরাজ, আমি কিভাবে জিন সর্দারের সাথে পরিচিত হলাম আর বর্তমান তার সাথে আমার খুব ভালো একটি বন্ধুস্বরূপ সম্পর্ক আছে। আমি ফারুককে বলি, না তুই তো কখনো বলিসনি কি করে তার সাথে পরিচিত হলে আর কি করেই বা সে তোর বন্ধু হলো। ফারুক বলে, শুন তাহলে, আজ থেকে আরও 10 বছর আগের কথা। তখন আমি এই মাদ্রাসার কোনো প্রধান শিক্ষক হইনি। আমি ছিলাম সাধারণ একটি ছাত্র। আমি কোরআন পড়তে খুবই ভালোবাসতাম, তুই তো সেটা জানিস। আমার ছোট থেকেই এই ইসলাম জগতে একটা অন্যরকম টান ছিল। তাই আমি দিনের বেলাতে ক্লাস শেষ করে রাতের বেলাও ঘরে বসে কোরআন পড়তাম। এই কারণে আমার পাশে যারা থাকতো সবাই কিছুটা বিরক্ত হতো। সবাই মুখে বলতে না পারলেও আমি বুঝতে পারতাম তাদের ঘুমে অনেক সমস্যা হয়। এই কারণে আমি পরের দিন থেকে আমার রুমের বারান্দায় গিয়ে কোরআন পড়া শুরু করি। আমি বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করতাম যেন কারো ঘুমে কোনো ধরনের সমস্যা না হয়। একদিন আমি বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করি কোথা থেকে যেন একটা সাদা রঙের কবুতর আমার বারান্দায় এসে বসলো। বিশ্বাস করবি কিনা জানি না সিরাজ, তবে এত সুন্দর কবুতর আমি এর আগে আর কখনো দেখিনি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমি যখন কোরআন তেলাওয়াত পড়ি তখন সেই কবুতরটি তার মাথাটা নাড়াতো, যেন সে কোরআন তেলাওয়াত শোনার জন্যই আমার কাছে ছুটে এসেছে। সেদিনের পর থেকে আমি যখনই বারান্দায় বসে কোরআন পড়তাম সেই কবুতরটি কোথা থেকে যেন চলে আসতো আর সে আমার কোরআন তেলাওয়াতের পাশাপাশি তার মাথাটা নাড়াতো। সিরাজ, তুই জানিস আমি ছোট থেকেই একা থাকতে পছন্দ করি। আমার তেমন কোনো বন্ধু নেই তুই ছাড়া। আর এই মাদ্রাসায় আসার পরে তো আমি কারোর সাথেই নতুন কোনো বন্ধুত্ব সম্পর্কে যাইনি। আমি একাই থাকতাম আর রাত হলে বারান্দায় বসে কোরআন পড়তাম। কিন্তু সেই কবুতরটা আস্তে আস্তে আমার বন্ধুর মতো হয়ে যায়। প্রতি রাতে সে আমার কাছে আসায় আমি তাকে নিজের বন্ধু হিসেবে মনে করতে শুরু করি। আমি প্রতি রাতে কোরআন পড়া শেষ করে সেই কবুতরটার সাথে কথা বলতাম। তুই বিশ্বাস করবি কিনা জানি না সিরাজ, সেই কবুতরটি আমার কথা শুনে তার মাথা নাড়াতো যেন সে আমার কথাগুলো বুঝতে পারছে। আস্তে আস্তে আমি সেই কবুতরটাকেই নিজের বন্ধু হিসেবে মনে করতে শুরু করি আর প্রতি রাতেই তার সাথে কথা বলতে শুরু করি। একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম। সেদিন রাতে আমি খুব অদ্ভুত ধরনের একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখছিলাম আমি আমার খাটের উপরে শুয়ে আছি আর আমার পাশে বসে কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খোলার অনেক চেষ্টা করি, দেখার চেষ্টা করি কে সে, কিন্তু আমি আমার চোখ দুটো খুলতে পারছিলাম না। কেউ একজন আমার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, তুমি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারো আর আমি প্রতি রাতেই তোমার কাছে আসি কবুতর রূপে আমি তোমার কোরআন তেলাওয়াত শুনি। তুমি যেমন কয়েকদিন আমাকে আপন নিজের বন্ধু হিসেবে মনে করতে শুরু করেছো, আমিও তোমাকে নিজের খুব কাছের একজন বন্ধু হিসেবে মনে করতে শুরু করেছি। আমি তোমার স্বপ্নে এই কারণে আসলাম যেন বাস্তবে তোমার সামনে আসার পর তুমি আমাকে দেখে ভয় না পাও। আসলে তোমাদের মতো আমি মানুষটা তো, আমি তো একটি জিন। বন্ধু আমার, আমি চাই তুমি আমাকে ভয় না পাও, কারণ আমি কোনো খারাপ জিন না। আমি খুব ফরেজগার একজন জিন বন্ধু। আমি তোমারই মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি আর আল্লাহ পাককে খুব বিশ্বাস করি। প্রিয় বন্ধু আমার, আগামীকাল আমি আবারও বারান্দায় এসে তোমার কোরআন তেলাওয়াত শুনব। কিন্তু তুমি যদি আমাকে ভয় পাও তাহলে তুমি বারান্দায় এসে শুধু একটিবার বলো, আজকে তুমি এসো না, বা তুমি আর কখনো এসো না। আমি আর তোমার সামনে কখনো আসবো না বন্ধু। আর যদি তুমি মনে করো
একটি জিন তোমার বন্ধু হবে আর তুমি তার সাথে বন্ধুস্বরূপ সম্পর্ক রাখতে চাও, তাহলে তুমি আজ রাতে আমাকে স্মরণ করো। স্মরণ করতে হবে না, তুমি শুধু কোরআন তেলাওয়াত করো নির্ভয়ে, দেখবে আমি তোমার কাছে চলে আসব। প্রিয় বন্ধু, তুমি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি এখন তোমার চোখ দুটো খুলতে পারবে, তোমার ঘুমটা এখন ভেঙে যাবে। তোমার ঘুম ভাঙার পর তুমি দেখতে পারবে তোমার ঘরের আলো জ্বলছে আর চারিপাশে তোমার বন্ধুরা ঘুমাচ্ছে। তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা দেখে আমার স্বপ্নটা ভেঙে গেল। তখনই আমি ঘুম থেকে লাফিয়ে উঠি। জানিস সিরাজ, আমি দেখি আমার রুমের বাতি জ্বলছে আর সবাই ঘুমাচ্ছে। আমি বুঝতে পারি এটা কোনো খারাপ জিন না, কারণ এটা একটি পবিত্র মাদ্রাসা। প্রতিদিন অনেক অনেক ছেলেরা এখানে পবিত্র কোরআন খতম দেয়। সে যদি কোনো খারাপ জিন হতো তাহলে মাদ্রাসার ভিতরে প্রবেশ করতে পারত না। সে অবশ্যই একটি ভালো জিন। আমি বুঝতে পারি সেই কবুতর রূপে আমার কাছে আসতো। আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি আগামীকাল বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করব। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম একটি জিন আমার বন্ধু হবে। এতে তো কোনো খারাপের কোনো বিষয় না, একটি জিন আমার বন্ধু হতেই পারে। তাছাড়া তুই ছাড়া তো আমার আর কোনো বন্ধু নেই। আমি পরের দিন আমার বারান্দায় বসে কোরআন তেলাওয়াত করছি। হঠাৎ করে একটি গায়েবী স্বর আসলো আমার কানে। কেউ একজন আমার কানে কানে বলছে, প্রিয় বন্ধু, আমি চলে এসেছি। তুমি তোমার চোখ দুটো বন্ধ করো, তাহলে আমি তোমার সামনে দৃশ্যমান হতে পারবো। আমি তার কথা মতো আমার চোখ দুটো বন্ধ করে ফেলি। কিছুক্ষণ চোখ বন্ধ করে কোরআন তেলাওয়াত করার পর আমি আস্তে আস্তে নিজের চোখটা খুলে আমি চোখ খোলার পর দেখতে পাই আমার সামনে বসা একটি বৃদ্ধ লোক, যার পরনে ছিল খুব সুন্দর একটি সাদা জুব্বা, মাথায় ছিল একটি সাদা টুপি, হাতে ছিল কালো একটি তরসি। আর সে আমার কোরআন তেলাওয়াতের সাথে সাথে মাথা ঝোলাচ্ছে আর জিকির করছে। সে আসার পর থেকেই আমার বারান্দাটা সুন্দর একটি বেলি ফুলের ঘ্রাণে ভরে যাচ্ছে। আমি বুঝতে পারি সেই এতদিন আমার কাছে আসতো কবুতর রূপে, আর গতকাল স্বপ্নে সে এসেছিল। আমি তাকে দেখে আস্তে আস্তে আমার কোরআন পড়াটা থামিয়ে দেই। সে এখন আমার দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করবি কিনা জানি না সিরাজ, এর আগে আমি এত মায়াবী মুখ কখনো দেখিনি। সে একটি মিষ্টি হাসি দিয়ে আমাকে বলে, কেমন আছো প্রিয় বন্ধু? আমি তাকে বলি, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সে বলে, আমিও অনেক ভালো আছি। আমি তার কাছে তার নাম জানতে চাই। সে আমায় বলে, আমার নাম জুম্মন। প্রিয় বন্ধু, তুমি জানো আমি একটি ছোটোখাটো জিন সওদাগর। আমার কাছে আছে 1,00,000 জিন, যারা সকলেই আমাকে তাদের মহারাজ বলে ডাকে। আমি এই কথা শুনে অনেকটাই অবাক হই আর তার কাছে বলি, তাহলে কি আমিও আপনাকে মহারাজ বলে রাখবো? তখন সে আমায় বলে, মোটেও না, তুমি তো আমার প্রিয় বন্ধু, তুমি কেন আমাকে মহারাজ বলে রাখবে? তুমি আমাকে জুম্মন অথবা বন্ধু বলে রাখতে পারো। আজকের পর থেকে আমি প্রতি রাতে তোমার সাথে দেখা করতে আসবো বন্ধু। তুমি আমাকে তোমার মধুর কণ্ঠে কোরআন পড়ে শোনাবে তো? আমি বলি, হ্যাঁ অবশ্যই শোনাবো। আজকের পর থেকে প্রতি রাতে আমি আপনাকে কোরআন পাঠ করে শোনাবো। এভাবেই আমাদের বন্ধুস্বরূপ সম্পর্কটা তৈরি হয়। আমি জুম্মনকে বলি, আপনি তো আমার থেকে অনেকটা বলো, আপনাকে আমি বন্ধু বলে ডাকবো, এটা কেমন দেখায় না? জুম্মন তখন আমাকে বলেছিল, দেখো তুমি তো মাদ্রাসায় পড়ো, তোমার এই কথাটা জানা দরকার। যে কোনো বয়সী মানুষকে বন্ধু বানাতে পারে। আমি তোমাকে বন্ধু অবশ্যই বানাতে পারি, এটা কোনো খারাপ কিছু না। আমি বলি, ঠিক আছে, আজকের পর থেকে আপনি আমার কাছের একজন বন্ধু। সেদিনের পর থেকে জিন সওদাগর জুম্মন আমার সাথে প্রতি রাতে দেখা করতে আসে। এভাবে চলছে আমাদের দিনগুলো। আমি ফারুককে বলি, হ্যাঁ সব বুঝতে পারলাম, এখন দোস্ত তোকে আমার সাহায্য করতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তুই বলেছিলি সাহায্য করার মালিক উপরওয়ালা, তবে তুই আর জুম্মন যদি একটু চেষ্টা করিস তাহলে আমেনা পরীকে আমরা খুঁজে বের করতে পারবো। ফারুক বলে, হ্যাঁ কিন্তু তার আগে আমি জুম্মনের সাথে কথা বলবো, আমি আমার বন্ধুকে সবটা জানাবো, আর গতকাল তোর সাথে তোদের ধান খেতে যাব। আমি বলি, ঠিক আছে। আমি ফারুকের থেকে বিদায় নিয়ে আসতেই যাব, ফারুক তখন আমাকে বলে, শুনে রাখ, সেই পরীটা যদি মিথ্যে কথা বলে তাহলে আমি তাকে কোনো ধরনের সাহায্য করব না। আমি ফারুকের কাছে জানতে চাই, তুই কিভাবে বুঝবি সে যে মিথ্যে বলছে না সত্য বলছে? ফারুক আমাকে বলে, দেখ বন্ধু, কেউ যদি মিথ্যা কথা বলে সে সবগুলো কথা গুছিয়ে বলতে পারবে না কোনোভাবেই। মিথ্যে কথা বলতে গেলে আটকে যাবে। এটা তুই দেখলেই বুঝতে পারবি। তার সাথে কথা বলেই বুঝতে পারবো সে কি আসলেই সত্য বলছে, তার বোনকে কেউ একজন উঠিয়ে নিয়ে গেছে, নাকি মিথ্যে বলছে। আমি বলি, ঠিক আছে, তুই আগে আয়,
তুই তার সাথে কথা বল, তুই কথা বললেই বুঝতে পারবি আয়শা পরি কি মিথ্যে বলছে না সত্য বলছে। আমি তার থেকে বিদায় নিয়ে চলে আসি। পরের দিন বিকেলবেলা ফারুক আমাদের বাড়িতে আসে। আমরা দুই বন্ধু একসাথে আমাদের ধান ক্ষেতের দিকে হাঁটা শুরু করি। আমরা ধান খেতে উপস্থিত হয়ে চারিপাশে কাউকে খুঁজে পাই না। আয়শা পরীকে খুঁজতে শুরু করি। আয়শা পরী আশেপাশে কোথাও নেই। আমি তার নাম ধরে কয়েকবার ডাকি, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছি না। তখন আমার বন্ধু ফারুক আমাকে বলে, দেখলি তো, সেটা ছিল একটি খারাপ পরী। আসলে সে তোর কোনো ক্ষতি করার জন্য এসেছিল, কোনো না কোনো ফাঁদে তোকে ফেলতে চেয়েছিল। যাই হোক, বাদ দে এসব, চল আমরা এখন ফিরে যাই। আমি আর ফারুক যখন ধান ক্ষেত থেকে বাড়ির পথে হাঁটা দেব, তখনই আমার কানে একটি চিৎকার ভেসে আসে। কেউ একজন চিৎকার করে বলছে, আমাকে বাঁচাও। আমি আর ফারুক আমাদের ধান ক্ষেতের দিকে লক্ষ্য করি, শব্দটা সেখান থেকেই আসছে। আমি আর ফারুক সেদিকে হাঁটা শুরু করি। আমি আর ফারুক ধান ক্ষেতের ভিতরে প্রবেশ করে দেখতে পারি আয়শা পরী মাটিতে শুয়ে আছে, আর তার উপরে শুয়ে আছে অদ্ভুত দেখতে একটি প্রাণী। প্রাণীটির মাথাটা দেখতে শিয়ালের মতো, আর বাকি সব অর্গানগুলো দেখতে মানুষের মতোই। সে আয়শা পরীর ঘাড়ে চুমু খাচ্ছে আর তার জামাটা টেনে টেনে ছিঁড়ছে। সে তার সাথে সহবাস করার চেষ্টা করছে। আমি এটা দেখে খুব রেগে যাই, আর আমার হাতের পাশ থেকে একটি লাঠি নিয়ে সেই প্রাণীটাকে একটি বাড়ি দেই, আর এক লাঠি দিয়ে আয়শা পরীর উপর থেকে সরিয়ে ফেলি। আয়শা পরী ততক্ষণে অজ্ঞান হয়ে গেছে। আমাকে দেখে সে প্রাণীটা উঠে দাঁড়ায়, আর আমাকে আর ফারুককে বলে, তোদের এত বড় সাহস মানুষের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলিস? আজকে তোদের দুইটাকে এখানে ঘিরে রেখে দেব, তারপরে এই পরীটার সাথে আমি সহবাস করব, পারলে তোর আটকা। সেই হিংস্র দেখতে প্রাণীটা আস্তে আস্তে আমার দিকে ছুটে আসে। এটা দেখে ফারুক আমাকে সরিয়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায়। সেই হিংস্র প্রাণীটা ফারুককে ছুঁড়ে মারে আরেকটি পাশে। সে একটি গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। তারপরে সেই হিংস্র প্রাণীটা আমার গলায় চাপ দিয়ে ধরে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। সেই মাটি থেকে কয়েক হাত উপরে আমাকে তুলে ফেলে আর বলতে থাকে, তোর আজকে শেষ দিন, তুই আমার শিকারকে ভোগ করতে দিসনি, তুই তার সাথে আমাকে সহবাস করতে দিসনি, আমি তোকে আজকে মেরেই ফেলবো। এটা বলছিল সে, আর আমার গলায় চাপ দিয়ে ধরে রেখেছিল। আমি নিজের নিঃশ্বাসটাও নিতে পারছিলাম না। তখনই কোথা থেকে ধান ক্ষেতের বাতাস বইতে শুরু করলো। চারিপাশে অনেক বাতাস বইছে, আর একটি বৃদ্ধ লোক আস্তে আস্তে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের কাছে আসতে শুরু করে। বৃদ্ধ লোকটাকে দেখে সেই অদ্ভুত দেখতে প্রাণীটা আমার গলা ছেড়ে দেয়, আর কেমন যেন একটা ভয় পেতে শুরু করে। সেই বৃদ্ধ লোকটা আসার পর থেকে চারিপাশে খুব সুন্দর করে মিষ্টি বেলি ফুলের ঘ্রাণ বইতে শুরু করে। সেই বৃদ্ধ লোকটা আস্তে আস্তে শুরুতে ফারুকের কাছে যায় আর ফারুককে টেনে তোলে, আর ফারুক আর বৃদ্ধ লোকটা আমার কাছে এসে দাঁড়ায়। বৃদ্ধ লোকটাকে দেখে সে প্রাণীটা বলে, আমি চলে যাচ্ছি, আমার কোনো ক্ষতি করো না, আমি চলে যাচ্ছি, তুমি তোমার সাথীদের এখান থেকে যেতে বলো। তখন বৃদ্ধ লোক বলে, কেন রে, ভয় পাচ্ছিস নাকি? তোকে আমি ছেড়ে দিতাম, সত্যিই ছেড়ে দিতাম, কিন্তু তুই এতটাই জঘন্য। কোনো মানুষের মেয়ে কিংবা কোনো পরীকে যদি একা পাস, তাহলে তুই তার সাথে সহবাস করিস, এটা মোটেও ঠিক না। তোকে তো মরতেই হবে, তুই এতদিন অনেক পাপ কাজ করেছিস, আজকেই তোর পাপের শেষ দিন, আজকে তোকে মরতে হবে। ওই তোরা ওকে নিয়ে যা, এখান থেকে অনেক দূরে নিয়ে যা। আসুন, ওকে সহজ মৃত্যু দিবি না, শুরুতে ওর দু হাত পা কেটে দিবি, তারপরে ওর জিবলাটা কেটে দেবে, তারপরে ওর চোখ দুটো উপড়ে ফেলবে, যে চোখ দিয়ে ও খারাপ কাজ করত, তারপরে ওকে গলা কেটে হত্যা করবে। যা, নিয়ে যা। হঠাৎ করে কোথা থেকে অদৃশ্য কেউ একজন সেই খারাপ জিনকে তুলে নিয়ে যাচ্ছে আকাশপথে। সে উঠতে উঠতে চলে যাচ্ছে, যাওয়ার আগে মৃত্যু চিৎকার দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এরকম করব না। সে যাওয়ার পর চারিপাশের বাতাস বওয়াটা বন্ধ হয়ে গেল। সে বৃদ্ধ লোক আমার কাছে এসে বলল, তুমি ঠিক আছো তো? আমি তাকে দেখে বললাম, হ্যাঁ, আমি ঠিক আছি। সে বলল, যাও, আগে আয়শা পরীকে গিয়ে উঠাও, সে অনেক ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে, তুমি তাকে বাড়ি নিয়ে যাবে। আর শোনো, তুমি তার যত্ন নিও, আজকে সে তোমার সাথেই থাকবে। আমি আগামীকাল ফারুককে নিয়ে এখানে আসবো তোমাদের ধান খেতে, তুমি পরীকে নিয়ে এসো। এটা বলে সে ফারুককে কোলে করে আকাশপথে উঠতে উঠতে চলে গেল। আমি বুঝতে পারলাম এটাই হচ্ছে জিন সওদাগর জুম্মন। জিন সওদাগর জুম্মন যাওয়ার পর আমি পরীর কাছে আসি। আমি পরীকে অনেকবার ডাকি, কিন্তু তার জ্ঞান ফিরছিল না। আমি বুঝতে পারি সে অজ্ঞান হয়ে আছে, এত সহজে তার জ্ঞান ফিরবে না। আমি দেখতে পারি পরীর চারিপাশে জামাটা ছিঁড়ে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। সে অনেকটাই
যুদ্ধ করেছে সেই খারাপ প্রাণীটার সাথে, যাতে তার ইজ্জতটা সে নিজে রক্ষা করতে পারে। আমি নিজের গলার গামছাটা আমাদের ক্ষেতের পাশের একটি পুকুর থেকে ভিজিয়ে নিয়ে আসি, আর সেই গামছাটার কিছু ফোঁটা পানি আমি পরীর চোখে মারি। এতে পরী নিজের জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে খুব ভয় পেয়ে আছিল। আমি তাকে বলি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, সব কিছু ঠিক আছে। পরীকে আমি মাটি থেকে টেনে তুলি, তারপরে তাকে নিয়ে আমি আমার বাড়িতে আসি। বাড়িতে আসার আগে আমি পরীকে বলি, দয়া করে তুমি অদৃশ্য হয়ে যাও, যাতে আমার বাড়ির বাবা তোমাকে না দেখতে পায়। পরী আমার কথা মতো অদৃশ্য হয়ে গেল। আমি পরীকে নিয়ে ঘরের ভিতরে শুইয়ে দেই। তারপরে বাবার কাছে এসে বলি, বাবা আজকে আমি রাতে খাবো না, আমার ভালো লাগছে না, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। বাবা আমাকে বলে, ঠিক আছে খাবি না বুঝতে পারলাম, তবে কাল সকাল সকাল উঠিস, ধানগুলো অনেক বড় হয়ে গেছে, কালকে খেতে ধানগুলো কাটতে হবে, তোকে কিন্তু আমি ভোর সকালে ডাক দেব। আমি বলি, ঠিক আছে বাবা, আমি আসবো, সমস্যা নেই, তুমি আমাকে ভোরবেলা নামাজ পড়ে ডেকে তোলো। বাবা বলে, ঠিক আছে তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি বাবার থেকে বিদায় নিয়ে আমার ঘরে চলে আসি আর ঘরের দরজাটা লাগিয়ে দেই। আমি পরীর কাছে এসে বসে তার মাথায় হাত বুলিয়ে দেই। আমি তার কাছে এসে দেখি সে ঘুমিয়ে পড়েছে, সে খুবই ক্লান্ত। আমি তার পুরো শরীরটাকে মুছে দেই। আমি নিজের চোখ দুটোকে বেঁধে ফেলে তারপর আমার মার রাখা একটি শাড়ি পরীকে পরিয়ে দেই। আমার এতে অনেক কষ্ট হয়েছিল, কারণ চোখ বাঁধা অবস্থায় আমি তার কাপড় বদলে দেই। তারপরে আমি পরীর পাশেই বসেছিলাম, তার মাথায় হাত বুলিয়ে দেই। কখন যে নিজের অজান্তে আমি ঘুমিয়ে পড়ি তার মাথার উপরে মাথা রেখে নিজেও বলতে পারবো না। আমার ঘুম ভাঙে পরীর একটি ডাকে। পরী আমাকে বলছে, কি হলো, ওঠেন, ফজরে আজান হচ্ছে, আসেন দুজনে একসাথে নামাজটা পড়ে নেই। আমি চোখ খুলতে দেখতে পারি পরী এখন অনেকটাই সুস্থ। আমি আয়শা পরীকে বলি, আপনার শরীর এখন কেমন আছে? আয়শা পরী আমাকে বলে, আপনি যেভাবে আমার সেবা করলেন আমি তো অনেকটাই সুস্থ হয়ে গেছি। সে আমার কাছে জানতে চাইলো আমার শরীরের পোশাক কি বদলেছে। আমি বলি, আমি বদলেছি, কিন্তু কসম আল্লাহ, বিশ্বাস করেন আমি আমার চোখ দুটোকে বেঁধে ফেলেছিলাম, যাতে আপনার অন্য কোনো কিছু আমি না দেখি, বিশ্বাস করেন। পরী আমাকে বলে, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি খুব ভালো ও ইমানদার একজন ব্যক্তি, আপনি কোনো বাজে উদ্দেশ্যে আমার জামাটা বদলান নাই আমি বুঝতে পেরেছি, তবে এই শাড়িটা আমাকে খুব ভালো মানিয়েছে, আসেন আমরা নামাজটা পড়ে ফেলে। আমি আর পরী আমাদের বাড়ির পাশ থেকে একটি পুকুরে উজু করে আসি। তারপরে ঘরে এসে আমরা একসাথে ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ পড়া শেষ হতে হতেই বাবা আমার ঘরের বাইরে এসে আমাকে ডাকতে শুরু করে আর আমাকে বলে, কিরে ঘুম থেকে উঠ, যাবি না খেতে, ধানগুলো কাটতে হবে যে। আমি বলি, হ্যাঁ বাবা আমি উঠেছি, আমি নামাজ পড়লাম, তুমি আগাও আমি আসতেছি। বাবা বলে, ঠিক আছে আমি গেলাম, কিন্তু তুই তাড়াতাড়ি চলে আসিস। আমি বাবাকে বললাম, ঠিক আছে আমি আসতেছি। তখনই পরী আমাকে বলে, চলুন আজ আমিও আপনার সাথে কাজ করতে যাব আপনাদের ধান খেতে। আমি বলি, না না, আপনাকে দেখে তো বাবা ভয় পাবে। পরী বলে, সমস্যা নেই, আমি অদৃশ্য হয়ে থাকবো দিনের বেলাতেও, আপনার বাবা আমাকে দেখতে পারবে না। আমি আপনার কাজে সাহায্য করতে চাই, আপনি আমার এত বড় একটি বিপদের হাত থেকে বাঁচালেন। আপনি যদি আমার ইজ্জত রক্ষা না করতেন আর সময় মতো আপনি আর ফারুক ভাই যদি না আসতেন, তাহলে আমার ইজ্জত আমি একা রক্ষা করতে পারতাম না, সে আমার থেকেও শক্তিশালী ছিল। আমি বলি, সবই আল্লাহ পাকের ইচ্ছে, যা হয়েছে তা হয়ে গেছে, এগুলো এখন বাদ দিন। তখন পরী বলে, হ্যাঁ বাদ দেব, যদি আমাকে আপনার সাথে করে নিয়ে যান, তাছাড়া আমি এখানে একা একা আপনাদের বাড়িতে কি করব বলেন, চলেন না যাই। আমি পরীর সাথে আর জোরজবরদস্তি করতে পারলাম না। আমি বলি, ঠিক আছে চলেন, আপনি খুব জিদি একটা পরী, আপনার এত জিদ কেন? মেয়েটি বলে, হ্যাঁ আমি জানি আমার অনেক জিদ, চলেন এখন যাওয়া যাক। আমি আর পরী হাঁটতে হাঁটতে বাবার পেছনে পেছনে আমাদের ধান খেতে পৌঁছাই। বাবা আমাকে বলে, ঠিক আছে তুই এক কাজ কর সিরাজ, তুই আমাদের ক্ষেতের ওই পাশটা ধানগুলো কেটে ফেল, আমি এই পাশের ধানগুলো কেটে ফেলছি। আমি বাবাকে বলি, ঠিক আছে বাবা, যেমনটা তুমি বলবে। আমি বাবার কথা মতো আমাদের ধান ক্ষেতের আরেকটি পাশে চলে যাই আর সেখানকার ধানগুলো কাটতে শুরু করি। কিছুক্ষণ ধান কাটার পর আমি ঘুমে আর কাজ করতে পারছিলাম না, কারণ গতকাল আমি অনেক গভীর রাতে ঘুমিয়েছি আর ভোর সকালে কাজে চলে এসেছি। করি আমাকে বলে, সিরাজ আপনি একটু ঘুমিয়ে নেন, আমি কাজগুলো করে দিচ্ছি। আমি পরীকে বলি, কি বলছেন এসব, আপনি তো কখনো ধান কাটেননি, আপনি কি করে ধান কাটবেন? পরী আমাকে বলে, আমি পারবো, বিশ্বাস করেন, আপনি আপনার ধান কাটার কাঁচিটা আমাকে দেন আর দেখেন আমি পারবো। হ্যাঁ মানছি, এর আগে আমি আর কখনো ধান কাটিনি,
তবে কিছুক্ষণের ভিতরেই আমি শিখে গেছি কিভাবে ধান কাটতে হয়। এতক্ষণ তো আমি দেখলাম আপনাকে কিভাবে আপনি ধানগুলো কেটেছেন। আমি তার হাতে কাঁচিটা তুলে দেই। আমাকে অবাক করে দিয়ে পরি খুব সুন্দরভাবে ধানগুলো কাটছে। আমি মনে করলাম পরি যেহেতু নিজে থেকে বলছে সে ধানগুলো কাটবে, কিছুক্ষণ আমি জিরিয়ে নেই। আমি পরীকে বললাম আমি 10টা মিনিট ঘুমিয়ে নেই, আপনি আমাকে ঘুম থেকে ডেকে তুলবেন কেমন? সে বলে ঠিক আছে, আপনি ঘুমিয়ে নেন, চিন্তা করেন না, আমি ধানগুলো কেটে দিচ্ছি। আমি পরীর কথা মতো তার পাশেই ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙে আমার বাবার ডাকে। বাবা মাকে ডাকছে আর বলছে, কি রে এখানে ঘুমাচ্ছিস যে? উঠ উঠ, অনেক বেলা হয়ে গেছে, আর তুই এটা কি করলি? আমি তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠি, কি হলো, আবার কিছু ভুল হলো না তো? বাবা পরীকে দেখে ফেললো না তো? এসব ভাবতে ভাবতে আমি ঘুম থেকে উঠি আর দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা আমাকে অবাক করে দিয়ে বলে, কি রে তুই এত কাজের হলি কবে থেকে? 4জন লোকের কাজ একাই করে ফেললি? দেখ তো এই পাশে ধানগুলো তুই সব কেটে ফেললি এই অল্প সময়ের ভেতরে। আমি চারিপাশে তাকিয়ে দেখি সত্যই তো চারিপাশে সকল ধান খুব সুন্দরভাবে কেটে গোছ করে রাখা। বাবা আমাকে বলল, তুই এত কম সময় এগুলো পড়লি কিভাবে সিরাজ? আমি বাবাকে বললাম, বাবা হয়ে গেছে, আসলে কিভাবে কি হলো বুঝতে পারছি না, আর চলো বাবা বাড়ি চলে যাই, আজকে অনেক কাজ করেছে। বাবা বলে, হ্যাঁ হ্যাঁ আজকে আর কাজ করতে হবে না, তাছাড়া দুপুর হয়ে গেছে, বাড়িতে তো যেতে হবে, চল বাপে বেটায় বাড়িতে চলে যাই। বাপ বেটা গিয়ে কিছু না কিছু রান্না করে আগে খেয়ে নেই, আজকে আর কাজ করব না। আমি আর বাবা বাড়ির দিকে হাঁটা দেই আর বাড়িতে এসে পৌঁছাই। আমি বুঝতে পারছিলাম মনে মনে এগুলো আয়শা পরিরই কাজ, সে এগুলো করেছে। বাড়িতে আসার পর আমি তো আরও অবাক হই, কারণ বাবা আর আমি দেখতে পারি আমাদের বাড়ির পুরো উঠানটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে রেখেছে কেউ একজন, আর ঘর দেওয়ার সব কিছু ঝাড় দেওয়া, সব কিছু পরিপাটি করে রেখে রান্নাঘরে রান্নাটাও করে রেখেছে। বাবা অবাক হয়ে সেগুলো দেখে আমাকে বলে, এগুলো কি করলো রে, এগুলো কে করতে পারে? আমি বাবাকে বলি, আমি কি করে বলবো, আমি তো তোমার সাথেই ছিলাম নাকি, এগুলো কে করলো আমি কি করে বলবো তোমাকে? বাবা তখন আমাকে বলে, এটা আবার কেমন অদ্ভুত ধরনের ঘটনা রে, দিনের বেলা কি জিন পড়ে এসে আমাদের বাড়িতে ঘর করলো নাকি? আমি বলি, শুধু শুধু ভয় পাচ্ছ, দেখো পাশের বাসার কোনো চাচি এসে হয়তো আমাদের ওপর দয়া মায়া করে এগুলো করে দিয়েছে, অনেকদিন যাবত তো আমাদের উঠানটা ঝাড় দেওয়া হয় না, তাছাড়া ঘরেরও যে অবস্থা। হ্যাঁ বাবা বলে, হয়তো বা। আমি বাবাকে বলি, বাবা দেখো রান্নাঘর থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে, বোধহয় চাচি আমাদের জন্য রান্না করে রেখেছে, চলো আগে খেয়ে নেই। বাবা আমাকে ধমক দিয়ে বলল, না না না, ওই খাবার খাওয়া যাবে না, যদি তোর পাশের বাড়ির চাচি রান্না না করে রাখে, যদি অন্য কেউ রান্না করে থাকে তো, আর খাবারের ভিতরে বিষ থাকলে আমরা তো মারা যাবো, তাই না? আমি বাবাকে বলি, তোমার যে আজগুবি কথাবার্তা, আমরা কি লাখ টাকা কামাই নাকি যে আমাদেরকে মেরে কারো কোনো লাভ হবে? আমরা বাপ বেটা দিন মজুর, কোনোভাবে ধান চাষ করে আমাদের পেট চলে, আমাদেরকে মেরে কার কি লাভ শুনি? চলো, তুমি শুধু শুধু ভাবছো এগুলো। বাবা তখন বলে, হ্যাঁ হয়তো বা, আমি আসলে বোধহয় একটু বেশি বেশি ভাবছি, চল আগে খেয়ে নেই, দেখা যাবে পরে যা হবে। আমি আর বাবা আমাদের রান্নাঘরের দিকে যাই আর সেই খাবারগুলো খাই। খাবারগুলো খেয়ে আমি খুব অবাক হই, এত সুন্দর এত সুস্বাদু রান্নায় এর আগে আর আমি কখনো খাইনি। বাবা আমাকে বলে, কিরে তোর পাশের বাসার চাচির রান্না তো এর আগে আমরা অনেকবার খেয়েছি, কই তার রান্না তো এত মজার হয় না, আজকের রান্নাটা একটু বেশি মজা হয়েছে। আমি বাবাকে বলি, হ্যাঁ বাবা অনেক মজা হয়েছে। আমি বাবাকে বলি, বাবা খাওয়া দাওয়া তো হলো, এখন তুমি তোমার মতো ঘুমাতে যাও, আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি, আমি আবার রাতের বেলায় ধান খেতে যাব। বাবা আমাকে বলে, হ্যাঁ আমি জানি তো তোমার প্রতি রাতে ধান খেতে যেতেই হবে, তোমার আকাশের পরি দেখতেই হবে, তোকে আর কি বলবো, তোর কোনো দোষ দিয়ে লাভ নেই, তো সব দোষ আমার মার, মানে তোর দাদির। কেন যে সে তোকে ছোট থেকে পরীর গল্প শুনিয়ে বড় করলো কিছুই বুঝতে পারলাম না। আমি মাকে পেলে যে এখন কি করতাম। আমি বলি, শুধু শুধু আমার দাদিকে দোষারোপ করো না, পরী আছে, তুমি বিশ্বাস করো আর না করো। এটা বলে আমি আমার ঘরে চলে আসি। আমি ঘরে এসে আমার দরজাটা লাগিয়ে দেই। দরজা লাগানোর পর আমি দেখতে পারি পরী খাটের উপরে বসে আছে। আমি তার কাছে গিয়ে বলি, কি ব্যাপার, এগুলো আপনি করছেন তাই না? এই সকল কাজ, যেমন এই যে ধানগুলো কেটে রাখা, তারপরে বাড়িঘর ঝাড় দেওয়া, তারপরে এত সুস্বাদু মজাদার রান্না করা, তাই না? পরী আমাকে বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন, আপনার সংসারের যাবতীয় কাজ আমিই করেছি, নিজ হাতে রান্না করেছি আপনাদের জন্য, নিজ হাতে আপনার ধান খেতে সকল ধানগুলো কেটে দিয়েছে। আমি পরীকে বলি, এইগুলো করার কি দরকার ছিল? হ্যাঁ পরী আমাকে বলে, ধরে নিন আপনার না অনেক দিনের ইচ্ছে কোনো পরী আপনার বউ হয়ে এই বাড়িতে আসবে,
আর সে যদি এই বাড়িতে বউ হয়ে আসে তাহলে তার এগুলোই করতে হবে। তাই আগে ভাগে নিজে প্র্যাকটিস করছে আর শিখে রাখছে সব কিছু। কেমন হয়েছে আমার রান্না? আমি বলি কি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। পরি আমাকে বলে, আপনার বুঝতে হবে না, আপনি একটা বোকার ডিম। আমি সব কিছু বুঝতে পারলেও পরির সাথে এই বিষয়ে আর কোনো কথা বলি না। কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে যায়। আমি পরীকে বলি, চলুন, আমাদের জন্য জিন সওদাগর জুম্মন আর আমার বন্ধু ফারুক আমাদের ধান খেতে এসে অপেক্ষা করছে, আমাদের যেতে হবে সেখানে। পরীকে নিয়ে আমি বাড়ির বাইরে চলে আসি আর হাঁটা দিই ধান ক্ষেতের উদ্দেশ্যে। ধান ক্ষেতের কাছে আসতেই আমরা দেখতে পাই ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে আছে আমার বন্ধু ফারুক আর তার পাশেই দাঁড়িয়ে আছে জিন সওদাগর জুম্মন। আমি আর পরি তাদের দিকে এগিয়ে যাই আর তাদের দুইজনকে একটি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা দুইজনে আমাদের সালামের উত্তর নেয়। জিন সওদাগর আয়শা পরির কাছে জানতে চায়, কি ব্যাপার, তোমাকে দেখে তো এখন পুরোপুরি সুস্থ মনে হচ্ছে, এক রাতের ভেতরেই এত সুস্থ কি করে হলে শুনি? আয়শা পরি জিন সওদাগরকে বলল, সিরাজ আমাকে গতকাল রাতে যেভাবে যত্ন করলো আর চিকিৎসা করলো, কি করে সুস্থ না হয়ে থাকে, তার কারণেই এত দ্রুত সুস্থ হতে পেরেছি সওদাগর। জুম্মন সওদাগর আমাকে বলল, আমি জানি সিরাজ তুমি খুব ভালো একটা ছেলে, কারণ তুমি ফারুকের বন্ধু। যেমন ভালো ফারুক তেমনই ভালো তুমি। আর হ্যাঁ, গতকাল রাতে তোমাদের উপরে যেই খারাপ জিনটা আক্রমণ করেছিল তাকে আমার সাথীরা হত্যা করেছে। সেই জিনটার কাজই ছিল এটা, সে কোনো পরী কিংবা মানুষের মেয়েকে একা পেলেই তার সাথে সহবাস করার চেষ্টা করত। সে পরীদের সাথে সহবাস করত। গতকাল রাতে তুমি যখন তোমার বোনের সন্ধানে এই ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলে তখন সে খারাপ জিনের নজর পড়ে তোমার উপরে, আর তোমার উপরে সে ঝাঁপিয়ে পড়ে সহবাস করার জন্য। সময় মতো যদি ফারুক আর সিরাজ তোমার কাছে না আসতো আর সেই জিনটিকে তোমার উপর থেকে না সরাতো তাহলে তোমার ইজ্জত সে কেড়ে নিত। যাক, বাদ দাও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর গতকাল ফারুক আমাকে তোমার বোনের বিষয়ে সব কিছু বলেছে। আমি আমার সকল সাথীদের আদেশ করেছিলাম যেন তোমার বোনের খোঁজ খবর নিয়ে আসে, আর উপর আল্লাহর অসীম রহমত আমার সাথীরা তোমার বোনের খোঁজ পেয়েছে। আমি জানি তোমার বোন আমেনা এখন কোথায় আছে, আর তাকে কে উঠিয়ে নিয়ে গিয়েছিল সেদিন রাতে এই ধান ক্ষেতের সামনে থেকে। আয়শা পরি জিন সওদাগর জুম্মনের কাছে জানতে চাইল, কোথায় আছে আমার বোন, কোথায় আছে আমাকে বলেন, এতদিন যাবৎ আমার বোনকে আমি দেখতে পাইনি, কোথায় আছে বলেন না সর্দার। সর্দার তখন আমাদেরকে বলল, আমেনা পরীকে বন্দি করে রাখা হয়েছে মাঝ সমুদ্রতলে পাতারপুরীর একটি কারাগারের ভিতরে। সেখানেই বন্দি অবস্থায় আছে তোমার বোন। আর তোমার বোনকে যে বন্দি করেছে সে হচ্ছে শিবনাথ। সেও আমার মতোই একটা জিন সওদাগর। শিবনাথ একটা হিন্দু জিন, আর তার কাছে আছে 50,000 জিনের একটা বহর, যারা কিনা সকলেই হিন্দু জিন। আসলে সেদিন রাতে তোমার বোন আমেনা যখন ঘোরাঘুরি করার জন্য ওই ধান ক্ষেতের আশেপাশে দিয়ে ঘুরছিল তখনই নজর পড়ে শিবনাথের তোমার বোনের ওপরে। তোমার বোনও তো ছিল তোমার মতোই সুন্দরী, এই কারণে শিবনাথ তোমার বোনকে দেখার সাথে সাথেই পাগল হয়ে যায়। তখনই তোমার বোনকে সে বিয়ের প্রস্তাব দেয়। তোমার বোন খুব ভদ্রতা স্বরূপ শিবনাথকে বলে, কে আপনি? আমি আপনাকে চিনি না, আপনি আমার পথ ছাড়েন, আর আমি কেনই বা আপনাকে বিয়ে করতে যাব? আপনি কে বলেন তো? আপনি সরেন, আমাকে এখান থেকে যেতে হবে। আপনি বরঞ্চ আমার বাবার সাথে কথা বলেন, আমার বাবা যদি রাজি থাকে তাহলে আমি আপনাকে বিয়ে করব। এখন আমার পথটা ছেড়ে দেন দয়া করে, আমি চলে যাব। শিবনাথ তোমার বোনকে বলেছিল, আমি শিবনাথ, আমার কাছে আছে 50,000 জিন, যারা কিনা সকলেই আমার গোলাম। তুমি যদি আমাকে বিয়ে করো সারা জীবন তোমাকে রানীর মতো রাখবো, কথা দিলাম। শিবনাথের মুখে এই কথা শুনে তোমার বোন বলেছিল, কি আপনার নাম শিবনাথ? তার মানে তো আপনি একজন হিন্দু জিন, আর আমি কোনো হিন্দু জিনকে বিয়ে করতে পারবো না, কারণ আমি একজন মুসলমান আর আমার বাবা মা সকলেই মুসলমান। আমি একজন মুসলিম হয়ে আপনাকে কি করে বিয়ে করতে পারি? আপনি আমার পথ ছেড়ে দিন, আমি চলে যাব। তোমার বোনের মুখে এই কথা শুনে শিবনাথ অনেকটাই রাগান্বিত হয় আর তাকে বলে, তোর এত দেমাক? ঠিক আছে, তোকে আমি এখন জোর করে তুলে নিয়ে যাব আর তোকে বিয়ে করব, তারপরে তোর সাথে সহবাস করব, তোর এই রূপ আমি ভোগ করব, তোর এই শরীরকে আমি ভোগ করব। এটা বলে শিবনাথ তোমার বোনের ওপরে তার শক্তি দেখানো শুরু করে। তোমার বোন তার সাথে শক্তিতে কোনোভাবেই পারত না। একটা পর্যায়ে তোমার বোনকে শিবনাথ তুলে নিয়ে যায় আর নিয়ে গিয়ে রাখে পাতালপুরীর তার রাজপ্রাসাদে।
সেখানেই তোমার বোনকে বন্দি করে রাখে সে। শিবনাথ তোমার বোনকে বিয়ে করতেই যাবে, এর ভিতরে সে খবর পায় তার আপন ছোট ভাইকে কেউ একজন বোতলবন্দি করেছে। তার ছোট ভাই বাংলাদেশে থাকে না, সে থাকে সৌদি আরবে। সেখানকার একটি কবিরাজ তাকে বন্দি করে মরুভূমির ভেতরে পুঁতে রেখেছে। এই খবর পায় শিবনাথ। আসলে শিবনাথের ভাইও তার মতে একজন সওদাগর আর খুব খারাপ। সে সেখানকার মরুভূমিতে থাকা মানুষদের মায়া দেখে পথ হারিয়ে হত্যা করে আর তাদেরকে হত্যা করে খেয়ে ফেলে। এটাই ছিল তার কাজ। তার ভাই একদিন একজন কবিরাজকে মায়া দেখানোর চেষ্টা করে, কিন্তু সেই কবিরাজ ছিল তার থেকে অনেক শক্তিশালী। সে শিবনাথের ভাইকে বোতলবন্দি করে সেখানেই পুঁতে রাখে। তার ভাইকে উদ্ধার করার জন্যই শিবনাথ রওনা করে সৌদি আরবের উদ্দেশ্যে। কিন্তু সে যাওয়ার আগে তার বিশ্বস্ত 50 জন জিনকে পাহারায় রেখে যায় তোমার বোনের। পাতালপুরীতে রেখে সে রওনা করে তার ভাইকে মুক্ত করার আশায়, তার বাকি সকল সাথীকে নিয়ে। এখন পাতালপুরীতে তোমার বোনের সাথে 50 জন খারাপ জিন আছে, যারা কিনা প্রতিনিয়ত তোমার বোনকে পাহারা দিয়ে রাখে। তবে ভয় পেও না, তারা কেউ তোমার বোনের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে না, কারণ তাদের বিশ্বাস একদিন না একদিন শিবনাথ আবারও প্রাসাদে ফিরে আসবে। আর যদি সে দেখে তোমার বোনকে তারা কোনো ধরনের খারাপ করার চেষ্টা করেছে, তাহলে শিবনাথ তাদের হত্যা করবে। এই ভয়েতেই তারা তোমার বোনের সাথে কোনো খারাপ কাজ করে না, তারা তোমার বোনকে শুধু পাহারা দিয়ে রেখেছে। তবে আয়শা, তুমি চাইলে তোমার বোনকে উদ্ধার করতে পারবে। তুমি আগামীকালই সিরাজকে নিয়ে পাতালপুরীর উদ্দেশ্যে রওনা করবে। তুমি যাবে সেখানে আর তোমার বোনকে উদ্ধার করে নিয়ে আসবে। আয়শা পরে জিন সওদাগরের কাছে জানতে চাইল, সওদাগর, আমরা তো 2 জন মাত্র, আমরা কি করে সেই 50 জন খারাপ জিনের সাথে পারবো? আর কি করে আমার বোনকে মুক্ত করে নিয়ে আসব? সওদাগর তখন আমাদেরকে বলল, চিন্তা নেই, আমি আমার সাথীদের থেকে 200 জন ভালো ও শক্তিশালী জিনকে তোমাদের সাথে পাঠাচ্ছি। তবে তোমরা একটা কথা মনে রেখো, তোমরা সেই 50 জনকে হত্যা করবে না, কারণ তোমরা যদি সেই 50 জনকে হত্যা করো, তাহলে তাদের মহারাজ শিবনাথ যদি কখনো না কখনো ফিরে আসে, তারা তোমাদেরকে খুঁজে তোমাদের ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করবে। তোমরা শুধু সেই 50 জনকে মৃত্যুর ভয় দেখিয়ে তোমার বোনকে মুক্ত করে নিয়ে আসবে। পরি বলে, ঠিক আছে সর্দার, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটাই করব। আমরা তাদের কোনো ক্ষতি করব না, শুধু ভয় দেখিয়ে আমার বোন আমেনাকে পাতালপুরীর থেকে মুক্ত করে নিয়ে আসব। তবে সর্দার, আমার বোন তো এখন আছে পাতালপুরীর গভীর সমুদ্রতলে, আমরা সেখানে কি করে যাব? সর্দার বলে, তোমার কাছে না একটা রূপার কাঠি আছে? জাদুপরি কাঠি প্রত্যেকটা পরীর কাছেই তো থাকে, তোমার কাছেও আছে নিশ্চয়ই। পরি বলল, হ্যাঁ আছে তো। সর্দার বলল, তোমার রূপার কাঠিটা বের করে আমার কাছে দাও তো। আয়শা পরি সর্দারের কথা মতো তার জাদুর মাধ্যমে তার রূপার কাঠিটা হাতে নিয়ে আসে আর সর্দারের হাতে তুলে দেয়। সর্দার জাদুর কাঠিটা এক হাতে নেয়, তারপরে সে চোখ বন্ধ করে আরেকটি হাত সামনে এনে কি একটা পড়তে শুরু করে। আমরা সকলেই দেখতে পারি সর্দারের হাতে খুব সুন্দর একটা সোনার তলোয়ারি চলে আসে। সেই তলোয়ারিটি আর কাঠিটি সর্দার আমার হাতে তুলে দেয়। সর্দার আমাকে বলে, এই দুটি তোমার কাছে রাখো সিরাজ, এটি হচ্ছে জাদুর কাঠি আর এটি হচ্ছে জাদুর তলোয়ারি। এই দুটি খুবই শক্তিশালী, এই দুটি তোমার কাছে রাখবে। আর গতকাল তোমরা রওনা করবে কক্সবাজারের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তুমি এই দুটি জিনিস 2 হাতে নিয়ে বলতে শুরু করবে, হে জাদুর তলোয়ারি ও জাদুর কাঠি, তোমরা একত্রিত হয়ে আমাকে একটি জাদুর নৌকা এনে দাও। তাহলে দেখবে পানি থেকে ভেসে উঠবে একটি জাদুর নৌকা, আর সেটাতে করেই তোমরা সকলে রওনা দেবে পাতালপুরীর উদ্দেশ্যে। আমি সর্দারকে জানাই, ঠিক আছে সর্দার, আপনি যেমনটা বলেছেন আমরা তেমনটাই করব। আমরা আগামীকালই যাব কক্সবাজারে, সকাল সকালই রওনা দিয়ে দেব, আর আপনি যেখানে বলবেন সেখানেই যাব। তখন পরি সর্দারকে বলে, সর্দার, একটা বিষয়ে জানার খুব ইচ্ছে হচ্ছে। সর্দার বলল, কি বিষয় বলো? পরি বলে, আমার বাবাও তো একজন জিন, কিন্তু তার কাছে তো কখনো এই ধরনের জাদুর সোনার তলোয়ারি দেখিনি। সর্দার তখন পরীকে জানায়, এই ধরনের সোনার তলোয়ারি সকল জিনের কাছে থাকে না, শুধুমাত্র কিছু কিছু বড় বড় জিন সম্রাটদের কাছেই এই শক্তিশালী তলোয়ারিটি থাকে। আয়শা পরি বলে, হ্যাঁ বুঝতে পারলাম, কেন আমার বাবার কাছে এই তলোয়ারিটি নেই, কারণ সে তো কোনো জিন সওদাগর না। সর্দার আমাদেরকে বলে, বিশ্বাস করো, আমি যদি পারতাম তাহলে তোমাদেরকে না পাঠিয়ে আমি যেতাম, কিংবা তোমাদের সাথে আমি যেতাম। তবে আমি একটি জিন রাজা, আর আমার আন্ডারে আছে 1 লক্ষ জিন, তাদের সকলের দায়িত্বই তো আমার কাঁধে।
আমি যদি যাই তারা পথ হারিয়ে ফেলবে, তাই আমার রাজ্য ছেড়ে বের হওয়ার কোনো রাস্তা নেই, এ কারণে আসতে পারলাম না। তখন ফারুকও বলে, আমাকেও তোমরা মাফ করো, আমিও তোমাদের সাথে আসতে পারলাম না, কারণ গতকাল রাতে আমি ভালোই আঘাত পেয়েছি। দেখো আমার হাতটা পুরোপুরি ভেঙে গেছে। ডক্টর বলেছে আমি যেন ঘর থেকে বাইরে কোথাও না যাই। আমি আর পরি তাদেরকে বলি, আপনারা চিন্তা করবেন না, আপনারা আমাদেরকে অনেক সাহায্য করেছেন, এই ছোট কাজটি আমরা করতে পারবো। তাছাড়া সর্দার, আপনি তো বলেই দিয়েছেন আমাদেরকে কি করতে হবে। তাছাড়া আপনার 200 জন সাথী তো আমাদের কাছে আছে, আমরা এই কাজটি করতে পারবো, আপনি চিন্তা করবেন না। আমি ফারুককে বলি, দোস্ত তুই মন খারাপ করিস না, আমি জানি তুই আমার বড় ভাইয়ের মতো, তুই যদি সুস্থ থাকতে সবার আগে তুই আমার সাথে আসতে, আমাকেও পাঠাতি না, তুই কোনোভাবেই চাইতি না আমার কোনো বিপদ হোক। তুই চিন্তা করিস না বন্ধু, আমি আর পরি মিলে এই কাজটি সম্পূর্ণ করব, আমরা ঠিকভাবে আবার ফিরে আসব। ফারুক আর জিন সর্দার বলে, ঠিক আছে তাহলে আজকের জন্য আমরা আসি। এটা বলে তারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। আমি পরীকে নিয়ে আমার ঘরে আবারও ফিরে আসি, আর রাতে বাবার সাথে খাওয়া দাওয়া করে ঘরে ফিরে এসে দরজাটা লাগিয়ে দেই। আমি আমার জন্য খাটের নিচে আরেকটি বিছানা করতে শুরু করি, আর পরীকে খাটে শোয়ার জন্য বলে। পরী তখন আমাকে বলে, বিয়ের পরেও কি আমি খাটে শোবো আর আপনি নিচে শোবেন? আমি তাকে বলি, বিয়ের পরে মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। পরী বলে, কিছু না, আপনি ঘুমান তো। এটা বলে পরী কিছুটা লজ্জা পায় আর অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়ে। আমি বুঝতে পারি পরী কী বলতে চাচ্ছে, আমিও অনেকটা লজ্জা পেয়েছিলাম, তাই আমি আমার মতো করে খাটের নিচে শুয়ে পড়ি। ভোরের আলো ফুটতেই আমি বাবার কাছে গিয়ে বলি, বাবা আজকে আমি কাজ করতে পারবো না, আসলে আমার একটি কাজ আছে, আমি পাশের গ্রামে ফারুকের কাছে যাব। ফারুক আজকে একা, ওর বাবা মা বেড়াতে গিয়েছে। ফারুকের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, আমরা কিছু বন্ধু মিলে সেখানে থাকবো। বাবা বলে, ও ফারুকের বাড়িতে যাবে, ঠিক আছে, এটা বলার কি দরকার, যা যা, তবে পারলে কাল সকালে চলে আসিস, রাতে ওইখানে থাকবি তো? আমি বলি, হ্যাঁ বাবা, রাতে ওইখানেই থাকতে হবে। আমি বাবার কাছ থেকে বিদায় নিয়ে আমি আর পরি বের হয়ে যাই কক্সবাজার উদ্দেশ্যে। আমি জানি আমি আমার বাবাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায়ই ছিল না। আমি পরীকে নিয়ে কক্সবাজার চলে আসি, আর জিন সর্দাগর যমুনের কথা মতো সঠিক একটি জায়গায় গিয়ে উপস্থিত হই। সেখানে যেতে যেতে আমার রাত্র 11টা বেজে যায়। আমি সেখানে গিয়ে দেখি বিচ পাড়ে আশেপাশে কোনো মানুষ নেই, কিন্তু একটি পাশে 200 জন মানুষ দাঁড়িয়ে আছে। আমি আর পরি বুঝতে পারি এরা কেউ মানুষ না, কারণ তারা সকলেই একই ধরনের পোশাক পরে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, আর তাদের হাতে একটি করে তলোয়ারি। আমি বুঝতে পারি তারাই হচ্ছে জিন সওদাগরের 200 জন সাথী, যাদেরকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছে সওদাগর। আমি আর আয়শা পরি তাদের দিকে এগিয়ে যাই। তাদের কাছে গিয়ে আমরা তাদেরকে একটি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা সকলে যখন দেখে আমার পাশে একটি পরী, তারা বুঝতে পারে আমি সেই ব্যক্তি। তারা আমাকে বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনারা এসে গেছেন, আপনাদের জন্যই তো আমরা অপেক্ষা করছি, চলুন যাওয়া যাক পাতালপুরীতে। আমি বলি, হ্যাঁ আমরা এখনই রওনা করব। আমি সওদাগরের কথা মতো জাদুর কাঠি আর জাদুর তলোয়ারি আমার ব্যাগ থেকে বের করি, আর সমুদ্র পাড়ে হাঁটু সমান পানিতে নেমে পড়ি। আমার 2 হাতে 2টি জাদুর জিনিস নিয়ে আমি বলি, জাদুর কাঠি ও জাদুর তলোয়ারি, আমাকে একটি জাদুর নৌকা এনে দাও, যেটাই করে আমরা পাতালপুরীতে যেতে পারবো। তখনই আমাদেরকে অবাক করে দিয়ে সেই 2টি জিনিস একত্রভাবে মিলে যায় আর পানিতে একটা ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর পানির নিচ থেকে ভেসে ওঠে সেই জাদুর নৌকা। নৌকাটি দেখতে খুবই অদ্ভুত, পুরোপুরি সোনার তৈরি এই নৌকাটি। আমরা সকলে সেই নৌকার উপরে উঠে বসি। নৌকাটি চড়তে শুরু করে আর আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছিল। আমি পরীকে বলি, পরী আমরা তো পানির নিচে শ্বাস নিতে পারবো না, আমরা কি করে পানির নিচে থাকবো, আমরা মারা যাব না তো? পরী আমাকে বলে, বিশ্বাস রাখো সওদাগরের ওপরে, জিন সওদাগর যেহেতু বলেছে এই নৌকায় আমাদের পাতালপুরীতে নিয়ে যাবে, তাহলে অবশ্যই নিয়ে যাবে, আমাদের কিছু হবে না। তখনই অবাক করে দিয়ে নৌকাটির চারিপাশ দিয়ে কাচের একটি বাক্সে রূপান্তরিত হলো, যাতে আমরা ডুবে না যাই আর আমরা নিঃশ্বাস নিতে পারি। অদ্ভুতভাবে সেই বাক্সের ভিতরে আমরা সকলেই অক্সিজেন পাচ্ছিলাম আর নিঃশ্বাসও নিতে পারছিলাম। সেই নৌকাটি পানির নিচ দিয়ে চলতে শুরু করলো তার গন্তব্য স্থানে, পাতালপুরীর দিকে। 2 ঘন্টা নৌকাটি চলার পর একটি জায়গায় এসে থেমে গেল। আমরা দেখতে পেলাম এই জায়গার আশেপাশে কোনো পানি নেই,
এই জায়গাটি পানির নিচে থাকার পরেও চারিপাশের পানি এই জায়গার ভেতরে প্রবেশ করতে পারছে না। আমি বুঝতে পারলাম এটাই হচ্ছে পাতালপুরী। আমরা সকলেই নেমে পড়লাম আর সেখানে উপস্থিত হলাম। এই জায়গাটার আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, যেখান থেকে আমরা নিঃশ্বাসও নিতে পারছি। খুবই অদ্ভুত একটা জায়গা। পানির নিচে থাকার পরেও চারিপাশের পানিগুলো ওই জায়গার পাশ দিয়ে ঘুরছে, কিন্তু ওই জায়গার ভেতরে প্রবেশ করতে পারছে না। পরী আমাকে বলে, চলো আমরা পাতালপুরীর ভিতরে প্রবেশ করি। এটা অনেক বড় একটি জায়গা ছিল। আমরা অনেক কষ্ট করে সেখানকার রাজপ্রাসাদ খুঁজে বের করি। রাজপ্রাসাদের বাইরে 20 জনের মতো খারাপ জিন পাহারা দিচ্ছিল। আমাদের সাথে থাকা 200 জন জিন আমাদের বলে, তোমরা আর এগিয়ে যেও না, আমরা দেখছি কি করা যায়। আমরা তাদের কথা মতো সেখানে দাঁড়িয়ে পড়ি। তারা তাদের কাছে গিয়ে কথা বলতে শুরু করে। তাদেরকে দেখে সেই 20 জন খারাপ জিন তাদেরকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাহস তো কম না, তোমরা পাতালপুরীতে আসার দুঃসাহস দেখিয়েছ। আমাদের সম্রাট যদি শিবনাথ জানতে পারে তাহলে তোমাদের সকলকে হত্যা করবে। তখন আমাদের সাথীরা তাদের বলে, শিবনাথ এখন এখানে নেই আমরা জানি, আর তোমাদের বন্দি অবস্থায় আছে একটি পরী যার নাম কিনা আমেনা। আমরা তাকে উদ্ধার করতে এসেছি, সরে যাও আমার পথ থেকে, নয়তো আমরা তোমাদেরকে হত্যা করব। তারা বলে, না না আমরা সরবো না। তখন সেই 20 জন তার বাকি সাথীদের ডাকতে শুরু করে, আর আমি দেখতে পাই মহলের ভেতর থেকে আরও 30 থেকে 40 জন খারাপ জিন এসে একত্রিত হয় আর আমাদের সকলকে বলে, চলে যাও এখান থেকে। কিন্তু আমাদের 200 জন তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে চায় না। তাদের 50 জনের ভিতরে 3 জন এগিয়ে এসে আমাদের 200 জন সাথীদের ভিতরে একজনকে হত্যা করে। এটা দেখে আমি খুব রেগে যাই। আমি তাদেরকে বলি, হত্যা করো তাদের, যা হবে পরে দেখা যাবে। আমার আদেশ পেয়ে বাকি 200 জন সাথী সেই 50 জনের উপরে হামলা করে, সহজেই তাদের সকলকে হত্যা করে। তারা আমার কাছে এসে বলে, কিন্তু সদাগর তো বলেছিল যেন আমরা কাউকে হত্যা না করি, শুধু ভয় দেখাই আর তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি তাদেরকে বলি, তাহলে আমরা কি করতাম বলো? তার মানে কি আমাদের সাথীদের তারা এক এক করে হত্যা করবে আর আমরা শুধু তাদেরকে বোঝাবো? যা হবে আমি পরে দেখে নেব। আমি জিন সর্দার জুম্মনের সাথে কথা বলবো, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। আমরা সকলে পাতালপুরীর রাজপ্রাসাদে প্রবেশ করি আর কারাগারে গিয়ে আমেনা পরীকে উদ্ধার করি। আমেনা পরীর সাথে দেখা করতে আসে আয়শা পরী। আয়শা পরীকে দেখে আমেনা পরী কান্না করে দেয় আর বলে, বোন বোন তুই এখানে, তুই এসেছিস আমাকে বাঁচাতে। আমেনা পরীর কাছে গিয়ে আয়শা পরী তাকে জড়িয়ে ধরে আর বলে, বোন তুই চিন্তা করিস না, আমি চলে এসেছি, আমি তোকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব, চল চল এখান থেকে। আমরা আমেনা পরীকে কারাগার থেকে মুক্ত করি আর তাকে নিয়ে আবারও জাদুর নৌকায় করে কক্সবাজারের বিচে ভেসে ওঠে। আমাদের আস্তে আস্তে ভোর হয়ে যায়, চারিপাশে ফজরের আজান দিচ্ছে। নৌকাটি আবারও নৌকার আকৃতি বদলে একটি জাদুর কাঠি আর একটি জাদুর তলোয়ারি হয়ে আমার হাতে চলে আসে। আমি জাদুর কাঠিটা পরীর হাতে তুলে দেই। আয়শা পরীকে দিয়ে বলি, এটা তো তোমার জিনিস, তোমার কাছেই রাখো। আর জাদুর তলোয়ারিটি আমরা জিন সদাগরকে দিয়ে দেব। চলো এখন আমাদের যাওয়া যাক। সেই 200 জন সাথী আমাদেরকে বলে, তোমরা তাহলে চলে যাও, আমরা তো এখানেই থাকি, এই কক্সবাজারেই। আমি তাদের বলি, মানে কি তোমরা এখানেই থাকো? তখন তারা আমাকে বলে, দেখো জিন সদাগর জুম্মন অনেক বড় একজন সদাগর, কিন্তু তার মনে কোনো অহংকার নেই। তার পুরো বাংলাদেশেই তার সাথীরা আছে, আমিও আমার সকল সাথীরা এই কক্সবাজারেই থাকি। তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জিন সদাগর জুম্মনের লোক আছে। তোমরা ফিরে যাও, আমাদের বাড়ি এখানে। আমি আয়শা পরী আর আমেনা পরী তাদের থেকে বিদায় নেই আর তাদের বলি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তারপরে একটি বাসে করে আমরা আমাদের বাড়িতে ফিরে আসি। আমি আয়শা পরীকে বলি, যাও, তুমি অনেকদিন পরে নিজের বোনের সাথে মিলিত হয়েছ, তুমি আমেনা পরীকে নিয়ে পরীদের দেশে যাও আর তোমার বাবা মাকে দেখিয়ে দাও তুমি তোমার বোনকে উদ্ধার করতে পেরেছ। আয়শা পরী আমাকে বলে, আমি আবার ফিরে আসবো তোমার কাছে, আমি তোমাকে কথা দিলাম, আজকে রাতে আমি ধান খেতে তোমার সাথে দেখা করতে আসব। আমি বলি, ঠিক আছে, আমি তোমার অপেক্ষায় থাকব। তখন আমেনা পরীকে নিয়ে আয়শা পরী চলে গেল পরীদের দেশের উদ্দেশ্যে। আমিও বাড়িতে চলে আসি। বাবা আমাকে দেখে বলে, কিরে কেমন চললো তোদের অনুষ্ঠান? আমি বলি, বাবা অনেক ভালো চলেছে। আমি বাবার সাথে কাজ করতে বের হয়ে যাই আর সারাদিন ধান খেতে কাজ করে বিকেলবেলায় আমি চলে যাই আমার বন্ধুর সাথে দেখা করতে। আমি ফারুকের সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলি। এটাও বলি আমি সেই 50 জনকে হত্যা করেছি, আমার আদেশেই আমার সাথীরা তাদেরকে হত্যা করেছে।
দোস্তে বিশ্বাস কর, আমি এমনটা করতে চাইনি, কিন্তু সেই 50 জন জিন কোনোভাবে কথা শুনতে চাচ্ছিল না। সে আমাদের সাথীকে হত্যা করেছে, একজন সাথীকে। এই কারণেই আমি আদেশ করেছিলাম। ফারুক আমাকে বলে, ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে এত চিন্তা করিস না, তুই বাড়ি ফিরে যা। আমি রাতে জিন সওদাগরকে নিয়ে ধান খেতে আসবো, আর তোর আর পরীর সাথে কিছু কথা আছে সেগুলো বলবো। আমি বলি, ঠিক আছে বন্ধু, রাতে দেখা হচ্ছে। আমি ফারুকের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি, আর রাতের বেলায় খাওয়া দাওয়া করে ধান খেতে আসে। ধান খেতে এসে আমি দেখি আমি যে জায়গাটায় বসে থাকতাম সেখানে বসে আছে আয়েশা পরী। তবে আয়েশা পরী আজকে পরী রূপে আমার সাথে দেখা করতে এসেছে। সেই লাল টকটকে জামাটা পরে, আর তার পেছন দিয়ে দুটি ডানা, হাতে জাদুর কাঠি। আমি আয়েশা পরীর পাশে গিয়ে বসি। পরী আমাকে বলেছিলাম না আজকে রাতেই তোমার সাথে দেখা করতে আসবো? তুমি জানো আমার বোনকে ফিরে পেয়ে পরীদের জগতে সকলে অনেক খুশি হয়েছে। বাবা মা তো বিশ্বাসই করতে পারেনি আমি আমার বোনকে উদ্ধার করে আনবো। সবটাই তোমার জন্য হয়েছে। অনেক ধন্যবাদ তোমাকে সিরাজ। আমি পরীকে বলি, আপন মানুষকে কখনো ধন্যবাদ দিতে নেই। আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছে। পরী আমাকে বলে, আমি জানি তো, আমিও তোমাকে অনেকটাই ভালোবাসি সিরাজ। কখনো বলা হয়নি, কিন্তু এখন তুমি বলছো তাই আমিও বলছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলি, সত্যি তুমি আমাকে বিয়ে করবে? সে বলে, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আজই আমার বাবা মার সাথে কথা বলবো তোমার আর আমার বিয়ের বিষয়ে। আমি যে কি খুশি হই, একটি পরীকে আমি বিয়ে করব। এর ভিতরেই আমাদের নাকে একটি ঘ্রাণ ভেসে আসে, বেলি ফুলের ঘ্রাণ। আমি আর আয়েশা পরী বুঝতে পারি তারা চলে এসেছে। আমি ঘুরে তাকিয়ে দেখি জিন সওদাগর জুম্মন, আর তার পাশে আমার বন্ধু ফারুক। জিন সওদাগর আমাকে বলে, সিরাজ, তুমি যেটা করেছো সেটা হয়তোবা আমার আদেশের অমান্য করেছো, কিন্তু তুমি মোটেও ভুল কাজ করনি। তুমি যদি তখন সেই আদেশটা না দিতে, সেই 50 জন আমার সকল সাথীকে হত্যা করতো। আমার সাথীরা কখনোই সেটার প্রতিবাদ করতো না, কারণ তাদের আমি আদেশ করেছিলাম। আমি এটাও তাদের আদেশ করেছিলাম, যতক্ষণ না তুমি তাদের অন্য কোনো আদেশ না দিচ্ছ, তারা যেন তাদের উপরে কোনো আক্রমণ না করে। তোমাকে অনেক ধন্যবাদ। তবে এখন তোমাদের একটি বিপদ আছে। শিবনাথ যদি বেঁচে থাকে, সে অনেকদিন যাবৎ ফিরে আসেনি, এটা ঠিক। তার সাথে কি হয়েছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু সে যদি বেঁচে থাকে আর ফিরে আসে, তাহলে তোমাকে আর আয়েশা পরীকে সে হত্যা করার জন্য লেগে যাবে। তোমরা একটু সাবধানে দেখো। তাছাড়া আমি আমার সাথীদের থেকে 100 জন সাথীকে তোমার বাড়ির আশেপাশে পাহারায় লাগিয়ে দেব। জানো, সেই শিবনাথ তোমার বাড়ির আশেপাশে আসার সাথে সাথে আমি খবর পেয়ে যাই। চিন্তা করো না, আমি সব সময় তোমাদের সাথে থাকবো। ফারুক যেমন আমার বন্ধু, আজকের পর থেকে তোমরাও আমার বন্ধু। আমি বলি, অসংখ্য ধন্যবাদ জিন সওদাগর। আপনি আসলে খুব ভালো ইমানদার একজন জিন। আপনি যদি না থাকতেন তাহলে আমরা আমিনা পরীকে কোনোদিনও উদ্ধার করতে পারতাম না। আয়েশা পরীও অনেক শুকরিয়া আদায় করে। জিন সওদাগর বলে, তাহলে আজকে আমি আর ফারুক আসি, আগামীকাল বা অন্য একদিন দেখা হবে। আমি মাঝে মাঝেই তোমাদের সাথে দেখা করতে আসব। আমি বলি, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা দুজন আমাদের সালামের উত্তর নিয়ে চলে যায়, আর আমরা আবারও বসে পড়ি। আমি পরীর বলে মাথা রেখে শুয়ে পড়ি আর বলি, তুমি জানো, তুমি আমার বউ হয়ে আসার পরে আমি প্রতি রাতে তোমার কোলে এভাবেই শুয়ে থাকবো, আর তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবো, আর রাতটা এভাবেই পার করে দেব। এভাবেই আমাদের ভালোবাসার দিনগুলো চলে যাচ্ছে, কিন্তু মনের ভিতরে একটা ভয় রয়েই যাচ্ছে, কোনোদিন ফিরে আসবে না তো শিবনাথ। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের সবার কাছে আজকের এই গল্পটি? এই গল্পটির বিষয়ে যে কোনো মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি যদি সিজন 2 আপনারা শুনতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সিজন 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী গল্পগুলো সবার আগে আপনি শুনতে পারেন। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।